Hello dear students and friends, welcome back to my channel. তো আজকে আমরা করতে চলেছি হচ্ছে গোলক চ্যাপ্টার। গোলকের পার্ট 3-তে, অর্থাৎ হচ্ছে 3 নম্বর ভিডিও দিতে চলেছি। 10 নম্বর 9 নম্বর অঙ্ক অবধি হয়ে গেছে, 10 থেকে শুরু করছি। আশা করছি আগের অঙ্কগুলো যেগুলো করা হয়েছে খুব সহজেই তোমরা খুব ভালো মতো বুঝেছো এবং অঙ্কগুলো করেও ফেলেছো এবং বারবার প্র্যাকটিস করবে। বেশ কয়েকবার প্র্যাকটিস করার পরেই কিন্তু তোমরা খুব সুন্দর করে করতে পারবে। এক্সট্রা যে অঙ্কগুলো থাকবে সেগুলোও করতে পারবে। তো যাই হোক, আমাদের হচ্ছে 10 নম্বর অঙ্কটা কি রয়েছে। একটি অর্ধগোলাকৃতি গম্বুজের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য এত 42 ডেসিমিটার। গম্বুজটির উপরিতল অর্থাৎ হচ্ছে অর্ধগোলাকৃতি গম্বুজ, গম্বুজটার নিচটা কি হবে? এই যে অর্ধগোলাকৃতি গম্বুজ, যদি মনে করো এটার ওপরটা, নিচটা কাটা থাকবে, অর্থাৎ মাটির সঙ্গে সেটা গম্বুজ কি হবে, মাটির ওপর বিল্ডিংটা করা হয়েছে। তো মাটিটাকে তো আর রং করা হবে না, গম্বুজটির উপরিতল রং করতে বলেই দিয়েছি। এখানে উপরিতল রং করতে প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে কত খরচ পড়বে, অর্থাৎ যে রংটা কেনা হচ্ছে সেটা কিন্তু প্রতি বর্গমিটার হিসাবে টাকা খরচ হচ্ছে। সেই জন্য এইটা এখানে রয়েছে আমাদের ব্যাসের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে ডেসিমিটারে, সেই জন্য সেটাকেও আমরা মিটারে নিয়ে আসবো। অর্থাৎ আমাদের যে উপরিতলের ক্ষেত্রফলটা সেটাও যেন আমাদের একই এককে হয়, অর্থাৎ বর্গমিটারে হয়। সেই জন্য তাহলে গম্বুজটির অর্ধগোলাকার গম্বুজটির ব্যাসার্ধ আর ইকুয়াল টু 42/2 ডেসিমি। কেন 2 দিয়ে ভাগ দিলাম? কেন, এটা ব্যাস দেওয়া ছিল। তাহলে এটা কত হলো? 21 ডেসিমিটার। কিন্তু এটাকে হচ্ছে মিটারে নিয়ে যেতে হবে। কিলো হেক্টর ডেকা মিটার ডেসি মিটারের পর ডেসি হচ্ছে, ডেসি মানে নিচে চলে গেল, এক ঘর নিচে গেল। সেই জন্য এক ঘর ওপরে যেতে গেলে কি করতে হবে? ভাগ দিতে হবে, 10 দিয়ে ভাগ দিতে হবে। তাহলে 21/10 মিটার, এটা মিটার এককে নিয়ে গেলাম, অর্থাৎ 2.1 মিটার। এইবার হচ্ছে পার্শ্বতল উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল কত হবে? টোটালটার ক্ষেত্রফল কত? টোটালটার ক্ষেত্রফল হচ্ছে 4πr²। এটা উপরিতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr²। এই টাইপের অঙ্ক আমরা কিন্তু আগেও করেছি, অর্থাৎ 2 দিয়ে ভাগ দিতে হবে যেহেতু অর্ধগোলক। তাহলে 4πr² অর্থাৎ 2πr² সমান সমান 2 ইন্টু 22/7 ইন্টু আর মানে 2.1 ইন্টু 2.1 বর্গ মিটার। এখানে এটাকে আমি কাটাকাটি করতে পারি, নাও করতে পারি। পরের লাইনে আমি করব, এটা ক্ষেত্রফল হলো, 1 বর্গমিটারে কত খরচ হচ্ছে? 35 টাকা খরচ হচ্ছে। তাহলে মোট খরচ এটাও লিখে দিতে পারি। রং করতে মোট খরচ একবারে যদি লিখি, রং করতে মোট খরচ কি হবে? গুণ হয়ে যাবে। ঐকিক নিয়ম করেও করতে পারি যে 1 বর্গমিটারে খরচ এত বর্গমিটারে কত খরচ, বা একবারেও করে দিতে পারি। রং করতে মোট খরচ হচ্ছে, তাহলে 35 দিয়ে কি করতে হবে? গুণ করতে হবে। যত বর্গমিটার হবে তাকে আমরা 35 দিয়ে গুণ করব, ইন্টু 2.1 ইন্টু 35 কি টাকা এবার হয়ে গেল। এবার দশমিকটা আমরা তুলে দিচ্ছি, দশমিক তুলে দিচ্ছি। যেহেতু 35 আছে, 7-এর গুণিতক একবারে আমরা কাটাকাটিগুলো করে ফেলবো। দেখো 7 3
21। এবার 5 5, এটা 5 দুগুণ 10, 5 সাথে 35, 5 সাথে 35। এবার 2 2 কেটে গেল। এবার আর কাটবো না, কাটতে গেলেই সমস্যা হয়ে যাবে, কারণ 10টাকে আমরা বিন্দুতে পরিণত করে ফেলতে পারি। 3 সাথে 21, দেখো 3 সাথে 21 আর 21 আর 22 রয়েছে, তাহলে 21 21 কিন্তু 441, আমাদের মোটামুটি এটা মুখস্থই আছে। 441, 441কে 22 দিয়ে গুণ করে দেব, তাহলে 2 একে 2, 4 দুগুণা 8, 4 দুগুণা 8, তারপর হচ্ছে একই জিনিস 2 8 8, 2 0, 8 8 16, একে 17, 8 একে 9, 979,702 টাকা। কিন্তু এখানে নিচে 10 আছে, ওকে, তাহলে পরের লাইনে কি হবে? 970.2 টাকা। তো 0.2 না লিখে আমরা পরবর্তীকালে এটা শূন্য করে দিই। হ্যাঁ, টাকা পয়সার ক্ষেত্রে পরের দিকে শূন্য লেখা যায়। তাহলে আমাদের উত্তর কি হলো? উত্তরে আমরা কি লিখবো? প্রতি বর্গমিটার এত টাকা হিসাবে মোট কত খরচ হবে? গম্বুজটির উপরিতল রং করতে গম্বুজটির উপরিতল রং করতে 970.20 টাকা খরচ হবে। ঠিক আছে, এবার পরের অঙ্কটা দেখো, 11 নাম্বার। 11তে কি বলেছে? বলেছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য, এটা তো ফাঁপা গোলক, ওকে, ফাঁপা গোলক, লোহার গোলকগুলো শুধুমাত্র নিরেট হয়ে থাকে, খেলার যে গোলকগুলো বলগুলো সেগুলো কিন্তু ফাঁপা হয়। বলছে একই ধাতুর পাত থেকে তৈরি দুটি ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেন্টিমিটার এবং 17.5 সেন্টিমিটার। গোলক দুটি তৈরি করতে যে পরিমাণ ধাতুর পাত লেগেছে, যেহেতু ধাতুর পাত নিরেট নয় সেই জন্য কিন্তু আয়তন বের করব না, কি করব আমরা? সমগ্র তলের ক্ষেত্রফল বের করব। সমগ্র তলের ক্ষেত্রফল বের করব যখন কোনো কিছু, এই যে এটার ক্ষেত্রে আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করব, আয়তন বের করব না, কতটা রয়েছে সেটা বের করলেই হয়ে যাবে। পাত লেগেছে তার অনুপাত নির্ণয় করো। দেখো, কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু খুব সহজে এমনি এত কিছু ভাষা লেখার দরকার নেই, কিন্তু তোমাদের একটা বোর্ড এক্সাম, সেই জন্য কিন্তু ভাষাগুলো লিখতেই হবে। ঠিক আছে, তো দুটা ফাঁপা গোলকের ব্যাসের দৈর্ঘ্য আলাদা আলাদা দিয়েছে, তাহলে কতটা ধাতুর পাত লাগবে সেটা আমাদের বের করতে হবে। তো পরের দিকটা আমি একবারে করে দিচ্ছি। ধরি, এখানে কথাগুলো অবশ্যই লিখতে হবে। ধরি প্রথম এবং দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ যথা একটাকে R1 ধরলাম, R1 ইকুয়াল টু ব্যাস বলে দিয়েছে, সেই জন্য R1 ইকুয়াল টু 21/10, 21/2, 2 সেমি হবে। এবং দ্বিতীয়টার ক্ষেত্রে R2 ধরলাম, R2 ইকুয়াল টু 17.5, এটা 17.5টা ব্যাস বলে দিয়েছে, সেই জন্য তাকে ব্যাসার্ধ করতে হবে, 2 দিয়ে ভাগ দিতে হবে। এইবার একবারে আমি কি করব? এইবার হচ্ছে সমগ্র প্রথম তীর সমগ্র তলের ক্ষেত্রফল,
সমগ্র তলের ক্ষেত্রফল 4 পাই r1 এর স্কয়ার, অর্থাৎ 4 পাই ইন্টু 21/2 এর স্কয়ার বর্গ সেমি। দ্বিতীয়টির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই r2 স্কয়ার। r2 মানে এখানে নাম দেওয়া হয়েছে, 4 পাই r2 বলতে 17.5/2 এর স্কয়ার বর্গ সেমি। এবার তাদের আয়তনের অনুপাত, তাদের ধাতুর পরিমাণের অনুপাত, এটাই কিন্তু ধাতুর পরিমাণ। সমগ্র তলের ক্ষেত্রফলটাই হচ্ছে ধাতুর পরিমাণ। অনুপাত ইকুয়াল টু, তাহলে 4 পাই ইন্টু 21/2 এর স্কয়ার টু 4 পাই ইন্টু 17.5/2 এর স্কয়ার। একবারেও করা যাবে, কিন্তু একবারে অতটা করবে না। 4 পাই কেটে গেল, এটা হচ্ছে, তুমি এভাবেও লিখতে পারো 4 পাই ইন্টু 21/2 এর 4 পাই মনে মনে কেটে গেল, 21/2 এর স্কয়ার টু 17.5/2 এর স্কয়ার। এটাকে পরের লাইনে আমরা করব কি, 21/2 ডিভাইডেড বাই 17.5/2 এর স্কয়ার। 2 কেটে গেল। এবার পরের লাইনে হচ্ছে 21/17.5, এটা দশমিক তুলে দিলাম, এটা স্কয়ার আছে বাইরে। এবার 5 দিয়ে, 5 দুগুণ 10, 5 5 3 15, 16, 17, 5 5 25। এবার দেখো 7 দিয়ে, 7 3 21, আর 7 5 35, ওপরে হচ্ছে 6, 6 নিচে 5, 6 6 36 ইস্টু 25, 36/25, অর্থাৎ আমি ইস্টু করে দিলাম। তাহলে উত্তর কি হবে আমাদের? উত্তর দাঁড়াবে হচ্ছে, তাহলে ধাতুর পাতের অনুপাত, তাদের ধাতুর পাতের অনুপাত হচ্ছে, ধাতুর পাতের পরিমাণের অনুপাত, অনুপাত 36:25। তো আমার ভিডিও অঙ্ক করানো এবং বোঝানো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, ম্যাথ চ্যালেঞ্জার চ্যানেলটি। আর হচ্ছে অলে ক্লিক করে দেবে, তাহলে পরবর্তীকালে যখনই আমি ভিডিও দেব তখনই তোমরা সেই ভিডিওগুলো পেয়ে যাবে। এবং লাইক এবং কমেন্ট করতে ভুলবে না, বন্ধুদেরকেও শেয়ার করে দেবে, তারাও যেন শেখার সুযোগ পেয়ে থাকে। আর অন্য ফ্রেন্ডদের বলছি, তাদের যে পরিচিত কেউ যদি থেকে থাকে তাহলে অবশ্যই তাকে জানাবে এবং শেয়ার করে দিও। এইবারে আমরা করব, তাহলে আমাদের হয়ে গেল 10 11। এবার 12 নাম্বারটা দেখো, একটি ধাতব গোলকের উপরিতল এমন ভাবে কেটে নেওয়া হলো যে নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়। আমাকে এখানে একটা অপশন বলে দিয়েছে যে নতুন গোলকের
নতুন গোলকের যেটা হচ্ছে, যেটা বড় গোলক থেকে একটা ছোট গোলক, অর্থাৎ এই যে বড় গোলকটা রয়েছে এখান থেকে একটা গোল অংশ, গোল একটা নিয়ে নেওয়া হলো, মানে বড় ডলা থেকে যেমন নিয়ে নেওয়া হয়, মানে আটা মাখলে ওখান থেকে একটা গোল অংশ নিয়ে নেওয়া হলো, এই বলটা থেকে বা গোল আলুটা থেকে যদি আমরা একটা গোলক অংশ কেটে নিয়ে, গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, এটা বলে দিয়েছে। নতুন গোলকের বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, ঠিক আছে। অর্থাৎ নতুন গোলকের আমাদের 12 নাম্বার অঙ্কটা রয়েছে, এখান থেকে একটা অপশন কিন্তু আমাদের বলে দিল, সেই অপশনটা নিয়ে আমি আগে চিন্তা করব। তাহলে ধরি প্রথম অবস্থায় যে গোলকটা রয়েছিল, এই যে গোলকটা, এখান থেকে একটা গোল পার্ট বের করে নেওয়া হলো, গোল পার্ট বের করে নেওয়া হলো, আরো বড় হবে। ধরি বড় গোলকটির, আচ্ছা ধরি ধাতব গোলকটির মানে মূল গোলক, যেটা গোলকটির ধাতব গোলকটির ব্যাসার্ধ আমি ধরে নিলাম ক্যাপিটাল আর, আর কিছু একক দেয়নি, সেই জন্য এককও লিখতে পারি বা সেমিও লিখতে পারি, ঠিক আছে, একক। এবং কেটে নেওয়া, মানে ভেতর দিক থেকে যে কেটে নেওয়া নতুন গোলকটির ব্যাসার্ধ আর একক। এইবারে কি হচ্ছে, প্রশ্নানুসারে আমাদের বলে দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, বক্রতলের ক্ষেত্রফল আগের গোলকের ঠিক অর্ধেক হয়, অর্থাৎ ওটা ছোট, অর্থাৎ প্রশ্নানুসারে আমরা বলতে পারি যে 4 পাই আর স্কোয়ার ইকুয়াল টু অর্ধেক হচ্ছে মানে 2 দিয়ে গুণ করলে তাহলে আমরা 2 পাই আর স্কোয়ারের সঙ্গে সমান হবে, কি বোঝা গেল? অর্ধেক হচ্ছে মানে আগের গোলকটার বক্রতলের ক্ষেত্রফল যদি 10 হয়, ছোট গোলকটা ওখান থেকে যে গোলকটা নিয়ে নেওয়া হচ্ছে তার মানে ক্ষেত্রফল দাঁড়াবে 5। তাহলে দুটাকে সমান করতে গেলে আমাদের কি করতে হবে, ছোট গোলকের সঙ্গে 2 দিয়ে গুণ করতে হবে, এই তাই গুণ করলাম, অর্থাৎ পাই আর স্কোয়ার ইকুয়াল টু, সরি এটা ভুল করলাম একটু, এই যে 4 পাই আর স্কোয়ার, হ্যাঁ এইবারে হচ্ছে পাই আর স্কোয়ার, 4 কেটে যাচ্ছে, এই 4 আমি কেটে দিচ্ছি, তার পাই কেটে দিচ্ছি, তো এখানে হচ্ছে পাই কেটে যাচ্ছে, আর স্কোয়ার ইকুয়াল টু 2 আর স্কোয়ার, অর্থাৎ আর ইকুয়াল টু √2r। তো এখানে রিলেশনটা আমরা পেয়ে গেলাম। এইবারে হচ্ছে আমাদের বলেছে কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত, এবার হচ্ছে বড় গোলকটার আয়তন এবং এই বাকি গোলকটার আয়তনের অনুপাত বার করতে বলছে। তাহলে বড় গোলকটির আয়তন কত হবে, বড় গোলকটির আয়তন আসলে কত,
4/3 পাই আর কিউব ঘন একক। কেটে নেওয়া গোলকটির আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। কেটে নেওয়ার পর বাকি অংশের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব মাইনাস 4/3 পাই আর কিউব। ছোট গোলকটা এই যে কেটে নিচ্ছি তার আয়তনটা বাদ দিয়ে দিলাম, তাহলে কি হচ্ছে 4/3 পাই আর কিউব মাইনাস আর কিউব। এখানে আর এর সঙ্গে ছোট আর এর সঙ্গে বড় আর এর সম্পর্ক রয়েছে। 4/3 পাই আর কিউব বলতে 2√2 আর কিউব মাইনাস আর কিউব। 4/3 পাই, এখানে √2 মানে হচ্ছে তিনটা 2 এর মধ্যে একটা 2 বাইরে যাবে, আরেকটা 2 থেকে যাবে, আর কিউব মাইনাস আর কিউব। এখান থেকে আমাদের আর কিউব কমন যাচ্ছে, 4/3 পাই 4/3 পাই আর কিউব কমন যাচ্ছে 2√2 মাইনাস 1। এইবারে ঘন একক, এটা কিন্তু আমাদের বাকি যেটা কেটে নেওয়ার পরে বাকি অংশটার আয়তন। অতএব কেটে নেওয়া অংশ ও বাকি অংশের আয়তনের অনুপাত ইকুয়াল টু কত? কেটে নেওয়া অংশ হচ্ছে এটা 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব ইস টু যেটা বাকি থাকলো সেটা হচ্ছে 4/3 পাই আর কিউব ইনটু 2√2 মাইনাস 1। তাহলে 4/3 পাই আর কিউব কেটে যাচ্ছে, 1 is to 2√2 মাইনাস 1। তো এখানে কিন্তু কথা অনুযায়ী কেটে নেওয়া অংশের আয়তনের সঙ্গে যেটা কেটে নেওয়া হচ্ছে তার সঙ্গে অবশিষ্ট নতুন গোলকের আয়তনের অনুপাত। কেটে নেওয়া অংশ মানে এই অংশটা তো কেটে নেওয়া হচ্ছে না, এই অংশের সঙ্গে নতুন যেটা বাকি করে থাকছে তার আয়তনের অনুপাত। এবারে উত্তর তোমরা আলাদা করে আবার লিখে নেবে। তো বুঝতেই পারছো একটু সমস্যা হচ্ছে, আওয়াজটা বুঝতে পারছো। তো আর করছি না, পরের ভিডিওতে আমি পরের অঙ্কগুলো করে দেব। নতুন যদি ভিউয়ার্স হয়ে থাকো, ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদেরকেও শেয়ার করবে। থ্যাংক ইউ।